নমস্কার বন্ধুরা, আমি সুমন। ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলের নতুন একটা এপিসোডে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তবে আজকের এপিসোডটি এগোবার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে লাইক বাটনে এক্ষুনি প্রেস করে দেবেন। আমাদের দেশ ভারত তার দীর্ঘকালীন যে ইতিহাসের যাত্রা, সে যাত্রায় বিভিন্ন সভ্যতার উত্থান, তার বিকাশ, বিভিন্ন জাতি এখানে আগমন, তাদের মেলবন্ধন এগুলো লক্ষ্য করেছে। বিভিন্ন সময়, বিভিন্ন কালে, বিভিন্ন রাজবংশের হাত ধরে এখানে এক এক সময় এক একটি সাম্রাজ্য গড়ে উঠেছে, তার বিকাশ ঘটেছে এবং কালের নিয়মে তার অবলুপ্তিও হয়েছে। আজ থেকে প্রায় 2500 বছরেরও বেশি আগে, যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে বিভিন্ন মহাজনপদকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্য গড়ে ওঠে এবং এই মহাজনপদের সংখ্যা ছিল 16টি। পরবর্তীকালে শক্তিশালী রাজ্যগুলি টিকে যায় অবন্তী, বৎস, কোশল এবং মগধ, এবং শেষ অবধি মগধ যা ছিল বর্তমান বিহারে নিজের আধিপত্য অক্ষুণ্ণ রাখে এবং একে কেন্দ্র করে সমগ্র ভারতব্যাপী এক বিশাল বড় সাম্রাজ্য গড়ে ওঠে। তবে এই সাম্রাজ্য গড়ে ওঠা কোনো একটা দিন বা কোনো একটা বছরের ঘটনা নয়। দশকের পর দশক বিভিন্ন বংশের হাত ধরে, বিভিন্ন শাসকের হাত ধরে মগধ তার যে শ্রেষ্ঠত্ব সেটা প্রমাণ করে। সামান্য একটি জনপদ থেকে হয়ে ওঠে সারা ভারতবর্ষব্যাপী একটি সাম্রাজ্যের কেন্দ্র। মোটামুটি 545 খ্রিস্টপূর্বাব্দের সময় বুদ্ধদেবের সমসাময়িক হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার সিংহাসনে বসেন এবং এই বিম্বিসারের আমলে অন্যতম সমৃদ্ধশালী অঙ্গরাজ্য তিনি আক্রমণ করেন এবং পরবর্তীকালে কুক্ষিগত করেন। এইভাবে শুরু হয় মগধের সাম্রাজ্য যাত্রা এবং বিম্বিসারই প্রথম শাসক, যিনি রাজধানী গিরিব্রজ থেকে রাজগৃহে স্থানান্তরিত করেন। এই বিম্বিসারই কোশল রাজ্যের যে রাজা প্রসেনজিৎ, তার যে বোন কোশল দেবীকে বিয়ে করেন এবং যৌতুক হিসেবে পান কাশীগ্রাম, এবং এই কাশীগ্রাম থেকে 1 লক্ষ মুদ্রা তিনি রাজস্ব পেতেন। শুধুমাত্র কোশলের সাথে নয়, এর পাশাপাশি তিনি বৈশালী লিচ্ছবি রাজকন্যা চিলন্না, বিদেহ রাজকন্যা বাসবী এবং মদ্র রাজকন্যা ক্ষেমাকেও বিয়ে করেন এবং তার এভাবে শক্তি মর্যাদা বৃদ্ধি ঘটে বিবাহ কূটনৈতিক সম্পর্ক দ্বারা। বিম্বিসারের পর ক্ষমতায় আসে অজাতশত্রু এবং মোটামুটি 493 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি এই সিংহাসনে বসেন এবং বৌদ্ধ শাস্ত্র মতে এই অজাতশত্রু ছিলেন পিতৃহন্তা, মানে তিনি তার বাবাকে মেরে এই সিংহাসনে এসেছিলেন। যার ফলস্বরূপ আমরা দেখতে পাই পরবর্তীকালে প্রসেনজিৎ কোশল রাজ ছিলেন, তিনি কাশীগ্রামটা পুনরুদ্ধার করেন এবং এর ফলে আবার কোশলের সাথে মগধের একটি সংঘর্ষ বাধে। শেষ পর্যন্ত কোশল রাজের সাথে মগধের একটি সন্ধি হয় এবং প্রসেনজিতের মেয়েকে অজাতশত্রু বিয়ে করেন, সেই সঙ্গে কাশীগ্রামটা উনি ফেরত পান। অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু এরকম ঘটতে দেখা যায়নি। মল্ল ব্রিজি সহ যে 36খানা গণরাজ্য ছিল, তারা লিচ্ছবিদের পক্ষে একটি শক্তিশালী জোট গঠন করে এবং লিচ্ছবিদের যে রাজ্য বৈশালী, তার সাথে মগধের 16 বছরে যুদ্ধ চলেছিল এবং যুদ্ধের শেষে মগধ বৈশালী দখল করে। পরবর্তীকালে অবশ্য কোশলও কিন্তু মগধ দ্বারা অধিকৃত হয়, যার ফলে বলতে পারা যায় পূর্ব ভারত মোটামুটি মগধের কবজায় চলে আসে। অজাতশত্রু সময় বারাণসী থেকে বঙ্গদেশ পর্যন্ত গঙ্গার দুদিকে মগধের আধিপত্য খুব ভালোভাবেই স্থাপিত হয়েছিল। অজাতশত্রুর পর হর্যঙ্ক বংশের সিংহাসনে আসে তার ছেলে উদয় বা উদয়ভদ্র এবং গঙ্গা, সোন এবং গণ্ডক নদীর সঙ্গমে পাটলিপুত্রে তিনি তার রাজধানী স্থাপন করেন। তার সময় অবন্তীর সাথে মগধের একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চলেছিল। উদয়ের পর যারা সিংহাসনে বসেন প্রত্যেকেই ছিলেন দুর্বল রাজা এবং 430 খ্রিস্টপূর্বাব্দে হর্যঙ্ক বংশের শেষ শাসক নাগদশককে হত্যা করে তার যে সভাসদ শিশুনাগ মগধের সিংহাসনে আসীন হন। মগধে শুরু হয় শিশুনাগ বংশ। শিশুনাগ সিংহাসনে বসেই প্রথমে গিরিব্রজ, পরে বৈশালীতে তার যে রাজধানী সেটা স্থানান্তরিত করেন। তার সময় অবন্তী মগধের আয়ত্তাধীন হয়, সম্ভবত বর্ষ রাজ্য তিনি জয় করেছিলেন। শিশুনাগের পর সিংহাসনে বসেন তার ছেলে কালাশক বা কাকবর্ণ। তার সময় আবার রাজধানী আবার পাটলিপুত্রে নিয়ে আসা হয় এবং তাকে হত্যা করে সিংহাসনে বসেন মহাপদ্মনন্দ এবং এভাবে মগধের সিংহাসনে নন্দ বংশের প্রতিষ্ঠা হয়। মগধের একসময় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল অবন্তী এবং এই অবন্তীর রাজা প্রদ্যোৎ বিম্বিসারের সমসাময়িক ছিলেন। তখন দুই শাসকের মধ্যে একটা সদ্ভাব বজায় থাকলেও পরবর্তীকালে এই অবস্থার পরিবর্তন ঘটে অজাতশত্রুর সময় এবং প্রদ্যোতের যে রাজগৃহ আক্রমণের আশঙ্কায় তিনি তার রাজধানী সুরক্ষিত করার ব্যবস্থা করেন। এরই মধ্যে অবন্তী পূর্ব ভারতের যে কটি রাজ্য এবং গণরাজ্যগুলি ছিল সেগুলি জয় করে নেয় এবং এর ফলে তারও শক্তি বেশ ভালো রকম বেড়ে গেছিল, যার ফলে একসময় দুই সাম্রাজ্য বিস্তারকারী শক্তি মগধ এবং অবন্তীর যে সংঘর্ষ সেটা অনিবার্য হয়ে দাঁড়ায়। অজাতশত্রুর সময়
মগধ এবং অবন্তীর যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় তা শেষ হয় মগধ কর্তৃক অবন্তী জয় করার মাধ্যমে। মহাপদ্মে নন্দের সময় মগধ সাম্রাজ্য আরও বিশালতা লাভ করে। বিভিন্ন জৈন এবং বৌদ্ধ শাস্ত্রে সেই সঙ্গে পুরাণে তাকে নিজ বংশোদ্ভূত বলা হয়েছে এবং সেই সঙ্গে তাকে পুরাণে দ্বিতীয় পরশুরাম, সর্বক্ষত্রান্তক, একরাট আখ্যা দেওয়া হয়েছে। খারবেলে হাতিগুম্ফার লেখ দ্বারা জানা যায় যে কলিঙ্গ তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, তবে সম্ভবত আরো দক্ষিণে গোদাবরী তীর অবধি তার রাজ্য বিস্তৃত ছিল। মহাপদ্মের পরপর 8 জন সিংহাসনে বসলেও নন্দবংশের শেষ শাসক তিনি ছিলেন ধননন্দ, এবং ধননন্দের সময় তখন মগধ সাম্রাজ্য একটি বিশাল আকার ধারণ করেছে। সম্ভবত পূর্ব পাঞ্জাব থেকে দক্ষিণে গোদাবরী তীর অবধি তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। সেই সঙ্গে ছিল একটি বিশাল বড় সামরিক বাহিনী। তাহলে আমরা দেখতে পাচ্ছি জনপদ থেকে শুরু করে মগধের যে যাত্রা সেটা আস্তে আস্তে গঙ্গার পার বরাবর এগোতে থাকে। প্রথমে দেশের পূর্বাংশ, পরে আস্তে আস্তে সমগ্র গাঙ্গেয় উপত্যকা, এরপর আস্তে আস্তে দাক্ষিণাত্যের কিছু অঞ্চল এবং পাঞ্জাব সীমান্ত পর্যন্ত মগধের সীমানা বিস্তৃত হয়। গ্রিক বিবরণী থেকে জানা যায় ধননন্দের এক বিশাল বড় সেনাবাহিনী ছিল এবং এই সেনাবাহিনীতে ছিল 2 লক্ষ পদাতিক, 2000 রথ, 3000 রণহস্তি এবং সেই সঙ্গে 20,000 অশ্বারোহী নিয়ে এই সেনাদল গঠিত ছিল। এবং এই সামরিক শক্তির ভয়ই আলেকজান্ডারের যে সেনাদল মগধের উপর আক্রমণ হানতে আর সাহস পায়নি। তবে এই বিশাল বড় সাম্রাজ্য চালাতে গেলে অর্থনীতির উপর চাপ আসা স্বাভাবিক এবং সেই কারণে ধননন্দ জনগণের উপর বিপুলভাবে কর চাপিয়েছিলেন। এই করভার জনসাধারণের ক্ষোভ তার উপর বাড়িয়ে তুলেছিল। এরকম একটা অবস্থায় চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য নামক এক ব্রাহ্মণের সহায়তায় ধননন্দকে সিংহাসন থেকে সরিয়ে মগধ দখল করেন এবং এইভাবে শুরু হয় মৌর্য সাম্রাজ্য। গ্রিক বিবরণী থেকে এটা জানা যায় যে আলেকজান্ডারের ভারত আক্রমণ যখন করছেন সেই সময় চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের সাথে সাক্ষাৎ করেন এবং নন্দবংশের উচ্ছেদের জন্য তার সাহায্য চেয়েছিলেন। কিন্তু আলেকজান্ডার কোনো কারণে ক্ষুব্ধ হয়ে চন্দ্রগুপ্তকে বন্দী করেন। তবে চন্দ্রগুপ্ত শেষ পর্যন্ত সেখান থেকে পলায়ন করেন এবং এরপর উনি বিন্ধ্য পর্বতে অরণ্য অঞ্চলে চলে যান এবং সেখানকার উপজাতি আছে তাদেরকে নিয়ে একটি সেনাদল গঠন করেন এবং শেষ পর্যন্ত চাণক্যের সাহায্যে মগধের যে শেষ শাসক ধননন্দকে পরাজিত করে মগধ সাম্রাজ্য দখল করেন। সিংহাসনে বসে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমেই উত্তর পশ্চিম অঞ্চলের যে গ্রিক শাসকরা ছিল তাদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেন। আসলে আলেকজান্ডার যখন 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যান তারপর তার যে সাম্রাজ্য সেগুলি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং বিভিন্ন সেনাপতিরা তাদের নিজেদের মতো করে সেই অঞ্চলগুলো শাসন করত। এর ফলে যে এই সাম্রাজ্যে বিভিন্ন রকম দুর্বলতা দেখা যায় এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য এই গ্রিক রাজ্যগুলি আক্রমণ করে এবং শেষ পর্যন্ত উনি সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব অঞ্চল জয় করেন। এদিকে আবার সিরিয়া থেকে ভারতবর্ষ পর্যন্ত যে অঞ্চলটি তার যে শাসন সেটা পড়েছিল গ্রিক সেনাপতি সিলেউকাসের উপর। এই অঞ্চলগুলি তিনি পুনরুদ্ধারের জন্য যখন আবার ভারতবর্ষ আক্রমণ করতে যান সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে তার আবার সংঘর্ষ হয়। এই যুদ্ধের ফলাফল নিয়ে একটি অনিশ্চয়তা থাকলেও এটা ঠিক যে একটি সন্ধির মাধ্যমে এই যুদ্ধ শেষ হয় এবং সন্ধি অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য কাবুল, কান্দাহার, বেলুচিস্তান, হিরাট এসব অঞ্চল লাভ করেন এবং সেই সঙ্গে সেলুকাসের যে কন্যা হেলেন তার সাথে চন্দ্রগুপ্তের বিয়ে হয়। সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় একজন গ্রিক দূতকেও পাঠিয়েছিলেন যিনি পরবর্তীকালে ইন্ডিকা নামে একটি ভারত বিবরণী লেখেন। এই গ্রিক দূতটি হলেন মেগাস্থেনিস। গ্রিক বিবরণী থেকে জানা যায় যে চন্দ্রগুপ্তের মৌর্য সময় 6 লক্ষ সেনা তার সেনাবাহিনীতে ছিল। শক রাজা রুদ্রদমনের জুনাগড় শিলালিপি সেটা থেকে জানা যায় যে সৌরাষ্ট্র বা গুজরাট তখন তার সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। মহাস্থানগড়ে প্রাপ্ত লিপি এবং সেই সঙ্গে হিউয়েনসাংয়ের বিবরণ থেকে এটার প্রমাণ পাওয়া যায় যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় বাংলাও মৌর্য সাম্রাজ্যে অন্তর্ভুক্ত ছিল। এক কথায় বলতে গেলে উত্তর পশ্চিমে পারস্য সাম্রাজ্য থেকে, পূর্বে বাংলা এবং দক্ষিণে তামিলনাড়ু থেকে পশ্চিমে আরব সাগরের তীর অবধি অঞ্চল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনাধীন ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে যে বিশাল আয়তন মৌর্য সাম্রাজ্য পরবর্তীকালে তার দায় দায়িত্ব এসে পড়ে তার ছেলে বিন্দুসারের উপর। তাকে আর সেরকমভাবে অস্ত্র ধারণ করতে হয়নি কয়েকটি স্থানে বিদ্রোহ দমন ছাড়া। এবং ঐতিহাসিক বিবরণ থেকে এটা জানা যায় যে তক্ষশিলার বিদ্রোহ দমন করার জন্য তিনি রাজপুত্র অশোককে পাঠিয়েছিলেন, যে পরবর্তীকালে বিন্দুসারের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন এবং শুধুমাত্র মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটই নন
তাকে সমগ্র বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট তাকে বলা হয়। অশোক তার রাজত্বকালে একটিমাত্র যুদ্ধ করেছিলেন, সেটা হলো কলিঙ্গ যুদ্ধ। মনে করা হয় যে কলিঙ্গ কোনো এক সময় হয়তো সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে হয়তো সাম্রাজ্য থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, যার জন্য অশোক কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে কলিঙ্গকে আবার সাম্রাজ্যভুক্ত করে ফেলেন। তবে এই যুদ্ধের ফলেই তার যে মানসিক অবস্থার পরিবর্তন ঘটে এবং তিনি বৌদ্ধ ধর্ম প্রচারে উৎসাহী হয়ে ওঠেন, যে কারণে তিনি নিজের সন্তানদেরও বিদেশে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। আফগানিস্তান, বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ থেকে শুরু করে নেপাল এবং মহীশূর অবধি বিভিন্ন জায়গায় অশোকের শিলালিপি পাওয়া গেছে। বিভিন্ন ঐতিহাসিক সাক্ষ্য থেকে এটা বোঝা যায় যে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে মহীশূর, পূর্বে ব্রহ্মপুত্র নদ থেকে পশ্চিমে আরব সাগর এবং উত্তর পশ্চিমে সিরিয়া সীমান্ত পর্যন্ত মৌর্য সাম্রাজ্য বিস্তৃত ছিল। তবে অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্য খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। তার মৃত্যুর অল্পকালের মধ্যেই এই সাম্রাজ্য ভেঙে পড়ে এবং এই বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তারই সৈন্যাধ্যক্ষ পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসেন এবং মগধের শুরু হয় শুঙ্গ বংশ। যদিও শুঙ্গ বংশ গৌরব বা বিস্তার কোনোটাই তার আগের সময়কার গৌরব তাকে ছুঁতে পারেনি, যার জন্য মগধকে অপেক্ষা করতে হয় আরও কয়েকটা শতকের জন্য, যতক্ষণ পর্যন্ত না গুপ্তরা এসে এই অঞ্চলে আবার নতুন করে এক বিশাল বড় সাম্রাজ্য গড়ে তোলে। মগধের এই উত্থান বিস্তার কোনো একটা দিনের ঘটনা নয়, কোনো একটা বছরের ঘটনা নয়। বিভিন্ন সময়কালে বিভিন্ন শাসক বিভিন্ন বংশের হাত ধরে মগধের এই উত্থান ঘটেছে। কখনো বিম্বিসার, কখনো অজাতশত্রু, কখনো শিশুনাগ বা কখনো মহাপদ্মনন্দের মতো শাসককে পেয়ে মগধ তার সাম্রাজ্য বিস্তার করে চলেছিল। এর সঙ্গে যোগ হয়েছিল তার ভৌগোলিক অবস্থান। আমরা যে সময়কার কথা বলছি সেই সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা বলা হোক বা তখনকার যে পরিকাঠামো সেটা কিন্তু এখনকার মতো ছিল না। লক্ষ্য করলে দেখা যাবে মগধের যে রাজধানী প্রথমে ছিল রাজগৃহ, যেটা ছিল 5টি পাহাড় দ্বারা বেষ্টিত এবং এটি খুব একটা নিরাপদ স্থানে ছিল। পরবর্তীকালে যখন পাটলিপুত্র মগধের রাজধানী হয়ে উঠছে, এই রাজধানী গড়ে ওঠে গঙ্গা, সোন এবং গণ্ডক নদীর তীরে। এটি একটি বলতে পারা যায় একটি প্রাকৃতিকভাবে জলাধার নির্মিত স্থানে গড়ে উঠেছিল। এর ফলে পাটলিপুত্র জলদুর্গর মতো একটা ব্যবস্থা পেয়ে গেছিল, যার ফলে পাটলিপুত্র আক্রমণ করে সেই নগরী দখল করা শত্রুদের পক্ষে আদৌ সহজ ছিল না। এবং লক্ষ্য করলে দেখা যাবে ভৌগোলিকভাবে এই অঞ্চলটিতে গঙ্গার প্রচুর উপনদী এবং শাখা নদীর অবস্থান এই অঞ্চলটিকে আরও দুর্ভেদ্য বানিয়ে দিয়েছিল। এর সঙ্গে যোগ হয়েছিল এই অঞ্চলের নিকটবর্তী স্থানে খনিজ সম্পদের প্রাচুর্য। আমরা জানি মগধ যেখানে অবস্থিত তার কাছাকাছি অঞ্চলেই যে জায়গা সেটা হলো ছোটনাগপুর মালভূমি, এবং এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে কিন্তু এখনো ভারতের বেশিরভাগ খনিজ সম্পদ আরোহণ করা হয়, যা তখনকার সময়েও মগধকে বিশেষভাবে সাহায্য করেছিল। গঙ্গা এবং গঙ্গার যে শাখা নদী এবং তার ফলে যে এখানকার জমি উর্বর হয়েছিল এবং তার জন্য যে উন্নত কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য সেটাও কিন্তু মগধকে অর্থনৈতিকভাবেও অনেকটা সাহায্য করেছিল। এছাড়া মগধের পূর্ব দিকে ছিল ঘন অরণ্য অঞ্চল, সেইখান থেকে তারা হাতি সংগ্রহ করে বিশেষভাবে হস্তি বাহিনী সেনাবাহিনীর মধ্যে গড়ে তোলে, যা মগধের রণনীতির একটি অন্যতম প্রধান স্তম্ভ ছিল। এবং সবশেষে বলতে গেলে রাজধানী হিসেবে পাটলিপুত্র যে গৌরব অর্জন করে তা প্রায় 1000 বছর ধরে অক্ষুণ্ণ ছিল। শুধুমাত্র যে শিশুনাগ বা নন্দবংশ বা পরবর্তীকালে মৌর্য বংশ নয়, মৌর্যরা যখন চলে যায় তারপরেও বহুকাল পরে যখন গুপ্তরা আবার মগধকে কেন্দ্র করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলে, তখন তাদের রাজধানী এই পাটলিপুত্রকেই বানিয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে।